হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রস্তুতি নিচ্ছি আপকামিং রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের জন্য, এবং গ্রুপ ডি সায়েন্সে 30 নম্বর রয়েছে এবং খুবই ভাইটাল একটা পার্ট, এবং সেইটাকে টার্গেট করে আমরা প্রতিদিন বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ক্লাস করছি। গত ক্লাসে আমরা করেছিলাম আলোর 1 নম্বর ক্লাস, এবং সেখানে বলেছিলাম আলোর প্রতিফলন করেছিলাম, এবং আমি ভাগ করেছিলাম আলোটাকে দুটো ক্লাসে। তো আলোর আজকে আমরা করব দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা করব প্রতিসরণ। এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে গত ক্লাসে কোনো রকম এমসিকিউ ছিল না, অর্থাৎ আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ আলোর 2 নম্বর ক্লাসটা করব, অর্থাৎ প্রতিসরণের ক্লাসটা করব, সাথে 40 খানা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা করে ফেলবো আলোর উপর থেকে। অর্থাৎ গত ক্লাসের প্রতিসরণের উপর থেকে কিছু প্রশ্ন, এবং আজকের ক্লাসের গত ক্লাসের প্রতিফলনের উপর থেকে কিছু প্রশ্ন, এবং আজকের ক্লাসের প্রতিসরণের উপর থেকে কিছু প্রশ্ন। তো তার মাধ্যমে আজকের ক্লাসের মাধ্যমে আলোর কমপ্লিট হয়ে যাবে প্রতিফলন, প্রতিসরণ এবং সাথে তোমাদের এমসিকিউ। তো আজকেও আমরা করব থিওরি, প্রথমে প্রতিসরণের উপর থেকে, তারপরে আমরা কিছু করব এমসিকিউ, অর্থাৎ সম্পূর্ণ থিওরি প্লাস এমসিকিউ ক্লাসের মাধ্যমে আমরা সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি, যা তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক আজকে কি কি তথ্য এবং কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো। দেখো, আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্রতিসরণ। তো প্রতিসরণ কি সেটা একবার দেখব। যখন আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আর এক স্বচ্ছ মাধ্যমে যায়, তখন দুই মাধ্যমের বিপদ তলে আলোর কিছু অংশ প্রতিফলিত হয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসে, কিন্তু বেশিরভাগ অংশই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। তৃতীয় মাধ্যমে আলোর প্রকৃত গতিবেগ থেকে বিচ্যুত হয়। যদি না আলোর লম্বভাবে আপতিত হয়, এই বিচ্যুতিকেই বলা হয় প্রতিসরণ। আরো একবার বলছি, যখন কোনো আলোক রশ্মি একটা স্বচ্ছ মাধ্যম থেকে আর এক স্বচ্ছ মাধ্যমে যায়, অর্থাৎ ধরো এই হলো একটা মাধ্যম, এইদিকে হলো তোমার লঘু মাধ্যম, আর এদিকে আর একটা মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে ঘন মাধ্যম। ঠিক আছে, এবার আগের দিন আমরা কি দেখেছিলাম, যে আলোক রশ্মি এইভাবে আসছে, এখানে এসে পড়ে এইভাবে বেঁকে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে প্রতিফলন হচ্ছে, এটা হচ্ছে প্রতিফলন হচ্ছে। কিন্তু আজকে দেখব, আজকে কি দেখব, ব্যাপারটা হচ্ছে এইটা যদি স্বচ্ছ মাধ্যম হয়, এই যে স্বচ্ছ মাধ্যম হয়, এই আলোক রশ্মি এলো, এইখানে পড়লো, ম্যাক্সিমাম কি হবে, এই যে মিডিয়ামটা, এটা হচ্ছে লঘু, এটা হলো লঘু মাধ্যম এবং এটা হচ্ছে ঘন মাধ্যম। তখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের সময় আমরা এখান থেকে আগের দিন একটা কাল্পনিক রেখা টানছিলাম, যেটা হচ্ছে যেখান থেকে বাঁকছে, তো এ কি করবে, এরকম বেঁকে যাবে, এ বেঁকে এইটার কাছে চলে আসবে, এবং অ্যাকচুয়াল লাইটটা যাওয়ার কথা ছিল কিন্তু এই রকম সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু এটা বেঁকে গেছে। আর প্রতিফলনের ক্ষেত্রে এই রকম যাওয়ার কথা ছিল। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এবারে কি হচ্ছে, এই যে এই লাইটটা এই পথে আসছে, তো এটাকেই বলা হচ্ছে কি প্রতিসরণ। যখন আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যায়, তখন দুই মাধ্যমের এই যে বিভব তল, এই যে বিভব তল, বিভব তলে আলোর কিছু অংশ প্রতিফলিত হয়, কিছু অংশ প্রতিফলিত হয়, আবার আগের মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ লঘু মাধ্যমে ফিরে আসে, কিন্তু বেশিরভাগ অংশই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ এই যে বেশিরভাগ অংশটাই এইখানে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে। দ্বিতীয় মাধ্যমে আলোর প্রকৃত গতিবেগ থেকে বিচ্যুত হয়, যদি না আলোর লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ এরকম লম্বভাবে যদি না আপতিত হয়, যদি এইরকম ভাবে আপতিত হয়, তাহলে কিন্তু সেটা মেন যে ট্র্যাজেক্টরি, অর্থাৎ যে রাস্তায় যাওয়ার কথা ছিল সে রাস্তায় না গিয়ে একটু বেঁকে যাবে। এটাই হলো, এই বিচ্যুতিকেই বলা হয় কি আলোর প্রতিসরণ। ওকে, নেক্সট দেখো প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র, দুটো সূত্র রয়েছে। 1 নম্বর সূত্র দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি একই সমতলে থাকে। অর্থাৎ এই যে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই দিকের যে প্রতিফলন হচ্ছে সেই প্রতিফলিত রশ্মি, এবং প্রতিসৃত রশ্মি, অর্থাৎ এই দিকের যে এইটা, এই প্রতিশ্রুতির রশ্মি একই সমতলে থাকবে। তারপর দেখো, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে ধ্রুবক হবে। এই মাধ্যমের দ্বয়ের প্রতিসরাঙ্ক বলা হয়ে থাকে। কি বলা হচ্ছে আরেকবার দেখো, আপতন কোণের সাইন, অর্থাৎ এই যে আই, এই আই আপতন কোণের সাইনের মান আই, এবং প্রতিসরণ কোণ, এই যে এইটা, এই যে প্রতিসরণ কোণ আর,
এই দুটোর সাইন, অর্থাৎ এই যেখানে লেখা রয়েছে, অর্থাৎ সাইন আই বাই সাইন আর, এই যে প্রতিসরণ কোণের সাইন এবং প্রতিসরণ সাইনের অনুপাত, অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু সবসময় কি হবে, ধ্রুবক হবে। এবং ধ্রুবকটাকে আমরা এখানে মিউ হিসাবে লিখে রাখি। এইখানেই এই যে জিনিসটা, এটা আমরা সুন্দরভাবে লিখে রেখেছি। তো এই একে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়ে থাকে। অর্থাৎ এই মিউ কি, এই মিউ হলো মাধ্যমের প্রতিসারাঙ্ক। ওকে, এবং এই যে স্পেশাল সূত্রটা আমরা পেলাম, এই যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আই আর, এটাকে বলা হয়ে থাকে স্নেলের সূত্র। এগুলো আমরা সেই 11-12 বা ক্লাস 10 এগুলো পড়ে এসেছি, তো এগুলো আরো একবার আমাদের দেখতে হবে। ওকে, এই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র, এবং এই দুটো সূত্র রয়েছে প্রতিসরণের সূত্র। নেক্সট দেখব কোন একটি মাধ্যমের প্রতিসারাঙ্ক, সেটা হলো মিউ, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ই বাই ওই মাধ্যমের আলোর গতিবেগ ভি। ওকে, তো প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু কি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং মিউ হলো ওই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, এর কোনো একক নেই। কেন একক নেই, এই দুটোই দেখো গতিবেগ গতিবেগ অনুপাতে রয়েছে, তো এককগুলো সব কেটে কেটে যাবে, ওই জন্য এর কোনো একক নেই। এটা হলো একটি এককবিহীন রাশি। নেক্সট দেখো কিছু সাধারণ পদার্থের প্রতিসারাঙ্কের মান। দেখো বস্তু দেয়া রয়েছে এদিকে, এদিকে প্রতিসারাঙ্ক, বায়ু বা শূন্যস্থানে এদের প্রতিসারাঙ্ক মান। বায়ুর প্রতিসারাঙ্কের মান 1, বরফের প্রতিসারাঙ্কের মান 1.31, জলের প্রতিসারাঙ্কের মান 1.33, খুবই গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষায় আসে। কাঁচের প্রতিসারাঙ্ক 1.45 এবং হীরকের প্রতিসারাঙ্ক 1.3 থেকে 1.5, খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। জল এবং হীরক কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিসারাঙ্কের মান। ওকে, নেক্সট প্রতিসারাঙ্ক বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হওয়ার কারণগুলো আমরা দেখব। বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ সমান, কিন্তু কোন স্বচ্ছ মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ সমান হলেও যখনই মাধ্যম পাল্টে যাচ্ছে, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে যদি আমরা জল ধরে নিই, জল মাধ্যম, এই দেখো বায়ু থেকে যদি বরফ ধরি, জল ধরি, কাঁচ ধরি, হীরক ধরি, যখনই মাধ্যম পাল্টে যাচ্ছে তখন কিন্তু আলোর গতিবেগগুলো কখনো বেড়ে যাচ্ছে, কখনো বা কমে যাচ্ছে। অর্থাৎ মাধ্যম পরিবর্তিত হলেই আলোর বর্ণের গতিবেগ কিন্তু পরিবর্তন হচ্ছে। সুতরাং মাধ্যম প্রতিসারাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। কি কি? মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের তাপমাত্রা, বর্ণ এবং তরঙ্গ দৈর্ঘ্যের ওপর। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে কোন তিনটের ওপর প্রতিসারাঙ্ক নির্ভর করে, সেটা হলো মাধ্যমের প্রকৃতি, তাপমাত্রা এবং বর্ণ এবং দৈর্ঘ্যের ওপর। ওকে, তো দেখো প্রতিসারাঙ্ক বেগুনি আলোর ক্ষেত্রে বেশি হয় এবং লাল বর্ণের চেয়ে ক্ষেত্রে সব থেকে কম হয়। এবং এই প্রতিসারাঙ্ক বেগুনি বর্ণের ক্ষেত্রে সব থেকে বেশি হয় বলেই এই বেগুনি বর্ণ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, আর লাল বর্ণের ক্ষেত্রে প্রতিসারাঙ্কের মান খুব কম হয়, কেননা লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং এই বর্ণটি কম ছড়িয়ে পড়ে। যে কারণে দেখবে বেগুনি বর্ণের বদলে যে রেড সিগন্যাল আমরা লাল কালার দিয়ে থাকি, কম ছড়িয়ে পড়ে। ওকে, ট্রাফিক সিগন্যাল, বিভিন্ন বিপদ সংকেতে সেখানে আমরা লাল রং বা লাল কালার আমরা দিয়ে থাকি। ওকে, এটাই কিন্তু সেই কারণ। নেক্সট দেখো প্রতিসরণের জন্য আপাত গভীরতা হ্রাস। আমরা যখন দেখি কোনো বালতিতে কোনো একটা জিনিস ডোবানো রয়েছে বা কোনো একটা জলের তলায় কোনো একটা পাথর ডুবে রয়েছে, সেটা যদি আমরা ওপর থেকে দেখি মনে হয় যেন সেই পাথরটা অনেকটা উপরে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের মনে হয় যেন যতটা গভীরতা দেখা উচিত সেই গভীরতা কিন্তু আমরা দেখতে পাই না, তার থেকে কিন্তু কম গভীরতা মনে হয়। তো সেটা কেন হয় দেখব। ঘন মাধ্যমে একটি বস্তুকে যখন লঘু মাধ্যম থেকে দেখা হবে তার গভীরতা কমে গেছে বলে মনে হয়। যেমনটা আমরা বায়ু মাধ্যম থেকে যখন জলের ভিতরে একটা পাথরকে দেখি, অর্থাৎ লঘু মাধ্যম থেকে একটা ঘন মাধ্যমে একটা পাথরকে দেখি, মনে হয় যেন পাথরটা অনেকটা উপরে রয়েছে। ইহার কারণ হলো এই প্রতিসরণ। এই প্রতিসরণের জন্যই আমরা দেখি ঘন মাধ্যমে প্রতিসারাঙ্ক মিউ হলে, দেখো তো ঘন মাধ্যমে প্রতিসারাঙ্ক মিউ হলে কি হবে, দেখো মিউ সমান, এখানে লিখে দিচ্ছি আমি, আপাত গভীরতা।
আপাত গভীরতা বাই তো প্রতিসরাঙ্ক মিউ হলে কি হবে দেখো এখানে লিখে দিচ্ছি আমি সরি মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। ওকে, এইখানে এই যে চোখের মাধ্যমে আমরা দেখছি এই যে প্রতিসরণের জন্য এটা কিন্তু একটু বেঁকে গেছে, যেমন সোজাভাবে আসার কথা ছিল, অর্থাৎ আমরা যে গভীরতাটা দেখার কথা ছিল সেইটা কিন্তু দেখতে পাচ্ছি না, তার থেকে কিন্তু জিনিসটা বেঁকে গেছে, অর্থাৎ এই আলোটা বেঁকে গেছে, যে কারণে আমরা প্রকৃত গভীরতা দেখতে পাই না, আমরা আপাত গভীরতাটা দেখতে পাই। তো এখানে মনে রাখা উচিত কি কি, দেখো নিচের ঘটনাগুলো প্রতিসরণের জন্য আমরা দেখে থাকি। জলের মধ্যে প্রবিষ্ট কোনো দ্বন্দ্বকে বাঁকা দেখতে পাই আমরা, কোনো একটা যদি কাঁচের দণ্ড জলে ডুবে রাখি সেটাকে আমরা সোজা দেখি না, বাঁকা দেখি। নক্ষত্রগুলো ঝিকিমিকি করে এই আলোর প্রতিসরণের জন্যই এগুলো মনে করি। এবং প্রকৃত সময়ে পূর্বে সূর্যোদয় এবং প্রকৃত সময়ের পরে সূর্যাস্ত দেখি, অর্থাৎ সূর্য ওঠার আগেই আমরা সূর্যোদয়ের যে আলো সেগুলো দেখতে পাই, এবং সূর্যাস্তের পরেও সূর্য ডুবে যাওয়ার পরেও আমরা কিন্তু অনেকক্ষণ আলো দেখতে পাই। এগুলো সবই এই আলোর প্রতিসরণ ধর্মের জন্য হয়ে থাকে। নেক্সট, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটি, এইখান থেকে প্রশ্ন আসে। দেখো আলো ঘন থেকে লঘু মাধ্যমে যাবে, একটু আগে আমরা দেখছিলাম কি যেটা লঘু থেকে ঘন মাধ্যমে, আর এখন দেখো ঘন থেকে লঘু মাধ্যমে, অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে কি করতে হবে, আলো ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, এবং আপাতন কোণ দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বড় হবে, এটি ভিভিআই পয়েন্ট। এইখান থেকেই প্রশ্নটা আসে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে আপাতন কোণ সংকট কোণের থেকে কি হতে হবে, সেটা বড় নাকি ছোট, এইরকম চারটে অপশন দিয়ে থাকবে। তো তোমাদের চুজ করতে হবে যে আপাতন কোণ অর্থাৎ যেটা পড়ছে সেই কোণটা সংকট কোণের অপেক্ষা কিন্তু বড় হতে হবে, তো তবেই কিন্তু এই আভ্যন্তরীণ প্রতিফলন হবে। দেখো আভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ দেখো, প্রিজম, তারপর পেরিস্কোপ, মরীচিকা, এবং জলের মধ্যে কোনো ফাঁকা টেস্ট টিউব উজ্জ্বল দেখায়, বা জলের মধ্যে যখন কোনো যেটা বলে বাবেল, ঠিক আছে, বুদবুদ, সেগুলো কিন্তু সবসময় উজ্জ্বল দেখায়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ অপটিক্যাল ফাইবার, এইগুলো কিন্তু আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ প্রতিফলনের গুরুত্বপূর্ণ উদাহরণ। এইখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ উদাহরণ আছে এই অপটিক্যাল ফাইবার। প্রশ্ন আসে যে অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্ম দেখতে পাই, সেটা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবং জলের মধ্যে ফাঁকা টেস্ট টিউব বা কোনো বাতাসের বুদবুদ উজ্জ্বল দেখায় কেন, সেটাও কিন্তু অভ্যন্তরীণ প্রতিফলন। আরো একটা গুরুত্বপূর্ণ, মরুভূমিতে মরীচিকার কারণ কি, সেটাও হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো দেখো এইখানে দৃষ্টিটা এরকম বেঁকে যায়, কেননা বিভিন্ন স্তরে, অর্থাৎ নিচের দিকে লঘু মাধ্যম, কেননা মরুভূমিতে কি হয়ে থাকে, খুব উত্তপ্ত, তো ভূসংলগ্ন স্থানের বায়ুগুলো একটু বেশি গরম হয়ে থাকে, অর্থাৎ পাতলা হয়ে থাকে, তারপরেরটা একটু হালকা গরম, তারপরেরটা আরো একটু হালকা গরম, তো প্রতিটা লেয়ার এরকম তাপমাত্রা ডিফারেন্স হয়ে থাকে। তো সেই জন্য আমাদের দৃষ্টিটা এরকম কিন্তু আলো, আমরা যে আলোটা দেখতে পাই কোনো একটা গাছের ছায়ের যে আলোটা, সেটা কিন্তু বেঁকে আমাদের চোখে আসে, এবং বেঁকে চোখে আসার ফলে আমরা মনে করি যে যে ছবিটা, এই গাছের ছবিটা অ্যাকচুয়ালি এইরকম ভাবে সোজা আসছে। তো যার জন্য এই গাছের ছায়াটা আমরা নিচে দেখতে পাই এবং মনে হয় যেন এখানে একটা জল রয়েছে বা গাছ রয়েছে, এবং এটাই হলো মরীচিকা। এবং একটু আগেই আমরা দেখলাম যে প্রতিসারাঙ্ক দেখো তাপমাত্রার উপর ডিপেন্ড করে, মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তো মরীচিকাতে কিন্তু এখানে তাপমাত্রার সাথে সাথে মাধ্যমের প্রকৃতিও কিন্তু ডিপেন্ড করছে। এবং এখানে অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কিন্তু যাচ্ছে। দেখো উপরের গুলো কি ঘন, বাতাস বেশি ঠান্ডা, আর নিচের দিকে বেশি গরম, তো এখানে বাতাস বেশি হচ্ছে কম রয়েছে, তো এখানে নিচে হচ্ছে লঘু মাধ্যম আর উপরের দিকে হচ্ছে ঘন মাধ্যম। তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোটা প্রবেশ করছে, যে কারণে আমরা মরীচিকাটা দেখতে পাই। নেক্সট দেখো লেন্স, আমরা গত ক্লাসে বলেছিলাম লেন্স ব্যাপারে একটু দেখব। তো দেখো উত্তল লেন্স আমরা দেখেছিলাম, উত্তল লেন্স আপতিত রশ্মিকে অভিসারী করে। উত্তল লেন্স, এই দেখো এটা হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স, যেটার দুদিকে সরু এবং মাঝখানটা কি রয়েছে, চওড়া।
তো এটাকে আমরা বলে থাকি উত্তল লেন্স, এবং এই রশ্মিকে আপতিত রশ্মি, এই যে রশ্মিগুলো পড়ছে, এই রশ্মিগুলো যে পড়ছে এগুলোকে সব কি অভিসারী করে, অর্থাৎ একই জায়গায় এসে মিলিত করছে। দেখো একই জায়গায় এসে মিলিত করছে, তাই এর আর এক নাম হলো অভিসারী লেন্স। ভিভিআই প্রশ্ন এখান থেকে আসে যে কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়ে থাকে, তো সেটা হয়ে যাবে উত্তল লেন্স। আর অবতল লেন্স দেখো প্রতিসৃত রশ্মি অপসারী হয়। দেখো এই যে রশ্মিগুলো পড়ছে এগুলো দেখো সব দূরে দূরে চলে যাচ্ছে, তো এটা হচ্ছে কি অপসারী হচ্ছে, তো এই লেন্সকে অপসারী লেন্স বলা হয়ে থাকে। ওকে, এটা হলো অবতল লেন্স। নেক্সট দেখব লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা ও লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনন্যক হলো লেন্সের ক্ষমতা। ওকে, এখানে ফোকাস দৈর্ঘ্য মিটার এককে প্রকাশ করা হয় এবং ক্ষমতার একক ডায়াপ্টার এককে প্রকাশ করা হয়। তোমরা জেনে থাকবে বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে যে লেন্সের ক্ষমতার একক কি, সেটা হলো ডায়াপ্টার, এবং এটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাতে এসেছিল। তো লেন্সের ক্ষমতার একক কি, ডায়াপ্টার, এবং ফোকাস দৈর্ঘ্যকে কিসে মাপা হয়, মিটার। এবং লেন্সের ক্ষমতার যে গাণিতিক রূপটা রয়েছে বা ফর্মুলাটা রয়েছে সেটা দেখো 1/0 এটা 1/o, 0 নয় ও, 1/i ইকুয়াল টু 1/f, অর্থাৎ ফোকাল লেন্থ, কোনো একটা লেন্সের ফোকাল লেন্থ কত হবে সেটা হলো 1/অবজেক্ট ডিস্টেন্স প্লাস 1/ইমেজ ডিস্টেন্স। এই সূত্রের মাধ্যমে লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে দেখা হয়। ওকে, তো এখানে দেখো এই হলো লেন্থ, কোথায় কোন বস্তুকে রাখলে কি রকমের ছবি তৈরি হবে সেইগুলো এই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করা হয়। তো পুলিশ পরীক্ষায় এত ডিটেলসে আসে না, জাস্ট জেনে রাখার জন্যই এখানে জানতে হবে। এখান থেকে একটাই প্রশ্ন আসে, ক্ষমতার একক কি, ডায়াপ্টার। নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। ক্যামেরা এবং চোখ। ক্যামেরাতে উত্তল লেন্সের সাহায্যে আলোক রশ্মিকে পর্দার উপরে ফেলা হয়। এইখান থেকেই প্রশ্ন আসে ক্যামেরাতে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে, তো ক্যামেরাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। প্রতিবিম্বের তীক্ষ্ণতা ডায়াফ্রামের খোলার উপর নির্ভর করে। মানুষের চোখও একই রকম আলোকীয় যন্ত্র, তার মানে এখান থেকে বুঝতে হবে যে মানুষের চোখের যে লেন্স সেটা কি প্রকৃতির, সেটা উত্তল লেন্স প্রকৃতির। এখান থেকে প্রশ্ন আসে মানুষের চোখের লেন্স কি প্রকৃতির, উত্তল লেন্স প্রকৃতির। এর লেন্সটি স্বচ্ছ এবং প্রোটিন দ্বারা গঠিত। আমাদের যে চোখের উত্তল লেন্স সেটা প্রোটিন দ্বারা গঠিত। প্রতিবিম্বটি লেন্সের পিছনে একটি পর্দার ওপর গঠিত হয়, একে রেটিনা বলে। এখান থেকেও প্রশ্ন আসে যে মানুষের চোখের যে ছবি সেটা কোথায় গঠিত হয়, সেটা গঠিত হয় রেটিনাতে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। নেক্সট অণুবীক্ষণ এবং নভোবীক্ষণ যন্ত্র। দেখো এই আলোকীয় যন্ত্র দুটিতে উত্তল লেন্স ব্যবহৃত হয়। তো অণুবীক্ষণ এবং নভোবীক্ষণ এই দুটোতেও কি উত্তল লেন্স ব্যবহৃত হয়। একটিকে অভিলক্ষ এবং অপরটিকে অভিনেত্র বলে, অর্থাৎ অণুবীক্ষণটিকে বলা হয় অভিলক্ষ এবং নভোবীক্ষণটাকে বলা হয় অভিনেত্র। এই লেন্স সমন্বয়ের সাহায্যে ক্ষুদ্রতর বস্তুকে অথবা দূরবর্তী কোনো বস্তুকে বিবর্ধিত করে দেখা যায়। অর্থাৎ অণুবীক্ষণ মানে ছোট জিনিসকে বড় করে দেখা, আর নভোবীক্ষণ মানে অনেক দূরের জিনিসকে সেটাকে কাছে এনে বড় করে দেখা। এবং এখানে কটা করে উত্তল লেন্স ব্যবহার করা হয়, দুটো করে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে, একটা উত্তল লেন্স নয়, দুটো করে উত্তল লেন্স, এইরকম ভাবে উত্তল লেন্সগুলো ব্যবহার করা হয়। এরকম ভাবে উত্তল লেন্সগুলো ব্যবহার করলে খুবই ছোট একটা জিনিসকে আমরা খুব বড়ভাবে দেখতে পাই এবং অনেক দূরের জিনিসকেও বড়ভাবে দেখতে পাই। নেক্সট দেখব ব্যতিচার। দুটি সুসংগত আলোক তরঙ্গের উপরিপাতের ফলে পর্যায়ক্রমে উজ্জ্বল পটি এবং অন্ধকার পটি সৃষ্টি করা যায়। এই ঘটনাকে আলোর ব্যতিচার বলে। উদাহরণ সাবান জলের বুদবুদ, জলের উপর তেলের পাতলা স্তর। ধরো এইখান থেকে একটা আলোর তরঙ্গ যাচ্ছে, এইরকম একটা আলোর তরঙ্গ যাচ্ছে, আবার এইরকম একটা আলোর তরঙ্গ যাচ্ছে। তো এইটাকেই বলা হয় ব্যতিচার। কখনো এটা বেশি, অর্থাৎ এইখানে আমরা কালার দেখতে পাবো, আবার এইখানে দেখো বিন্দু হয়ে গেছে, এখানে আবার কোনো কালার দেখতে পাবো না। তো সাবান জলের যে বুদবুদ সেগুলোর উপর যেন মনে হয় বিভিন্ন রং এরকম খেলিয়ে পড়ছে, আবার কোথাও কোথাও রং আমরা দেখতেও পাই না। তো এইটা হলো সেম জিনিস, কোথাও কোথাও রঙিন আমরা দেখতে পাচ্ছি আর কোথাও কোথাও কোনো রকম রঙই নেই। আবার জলের উপর তেলের পাতলা স্তর, সেখানেও বিভিন্ন রকম রঙিন জিনিসপত্র ছড়িয়ে থাকে, আবার কোথাও কোথাও কালার আমরা দেখতে পাই না। তো সেম জিনিস এইটা।
তারপর হলো অপবর্তন। অপবর্তন কি? কোনো তীক্ষ্ণ প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো ঋজু রেখায় গমন না করে সামান্য ঘুরে বক্র পথে যায়। আলোর বাঁক ঘোরার এই ঘটনাকে বলা হয় অপবর্তন। উদাহরণ, জ্যামিতিক ছায়া অঞ্চলে আলোর বেঁকে যাওয়া কম্প্যাক্ট ডিস্কে রঙিন বক্ররেখা। অর্থাৎ কি বলছে? কোনো তীক্ষ্ণ প্রতিবন্ধকের ধার ঘেঁষে ঋজু রেখায় গমন না করে সামান্য ঘুর পথে যায়। অর্থাৎ এইরকম একটা জায়গায় প্রতিবন্ধক রয়েছে, সেইখানে আলো এইরকম ভাবে সোজা না গিয়ে কি হয়, এরকম বেঁকে যায়, এবং বেঁকে যাওয়ার এই ঘটনাকে বলা হয়ে থাকে কি? অপবর্তন। এবং যেগুলো আমরা কোথায় দেখতে পেয়ে থাকি? কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ সিডি ডিস্কে যে আলোগুলো পড়ে থাকে সেইগুলো কিন্তু এই অপবর্তনের ফলে হয়ে থাকে। নেক্সট আমরা দেখব সমাবর্তন। তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ সমাবর্তন ধর্ম দেখায়। এইখান থেকে প্রশ্ন আসে যে সমাবর্তন ধর্ম কারা দেখায়? তো সেটা শুধুমাত্র তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ। এই ঘটনার সাহায্যে আলোর তির্যক ধর্ম প্রমাণ করা যায়। সমাবর্তিত আলোর ক্ষেত্রে তড়িৎ ভেক্টরের কম্পন একই তলে থাকে। তো আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ এবং আলো সেই জন্য সমাবর্তন দেখিয়ে থাকে, এবং এই ঘটনার জন্য, এই সমাবর্তন ঘটনার জন্য কিন্তু আলো যে তির্যক ধর্ম সেটা কিন্তু প্রমাণ করতে আমরা পারি। ওকে, তো যেমন উদাহরণ হলো রোদ চশমা বা সানগ্লাস যেটাকে আমরা বলে থাকি, সেইখানে এই সমাবর্তনটা আমরা দেখতে পেয়ে থাকি। তারপর দেখো বিভিন্ন রঙের সমন্বয়। প্রাথমিক এবং গৌণ বর্ণ। প্রাথমিক এবং গৌণ বর্ণ দেখো, লাল, সবুজ এবং নীল, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি আর জি বি, রেড, গ্রিন, ব্লু। এই লাল, সবুজ, নীলটাকে আমরা বলে থাকি, তিনটি রঙকে বলে থাকি প্রাথমিক বর্ণ। কারণ যখন এই তিনটি বর্ণের যে কোনো বর্ণের সংমিশ্রণ ঘটানো হয় তখন আমরা অন্য একটা নতুন বর্ণ বা গৌণ বর্ণ পেয়ে যাই। তো দেখো মানুষের চোখে কি কি গৌণ বর্ণ, আমরা কি কি প্রাথমিক বর্ণ মিশে পাই? লাল এবং সবুজ বর্ণকে যদি আমরা মেশাই তখন আমরা হলুদ রঙের এই গৌণ বর্ণটা পাই। আবার সবুজ আবার নীল এই দুটো প্রাথমিক বর্ণকে যদি মেশাই তাহলে আমরা পাবো পিকক ব্লু, বা যেটাকে আমরা বলে থাকি বেগুনি কালারের যেটা বলে থাকি সেইটাকে। আবার লাল এবং নীল এই দুটোকে মেশালে আমরা ম্যাজেন্টা পেয়ে থাকি, এটাও কিন্তু একটা বেগুনি ধরনের বর্ণ। এই গৌণ বর্ণগুলো পেয়ে থাকি আমরা এই আরজিবি বা প্রাথমিক বর্ণগুলোকে। তো এখান থেকে প্রশ্ন আসে যে কোন তিনটে বর্ণকে প্রাথমিক বর্ণ বলা হয়ে থাকে? সেটা হলো লাল, সবুজ এবং নীল। নেক্সট দেখো পরিপূরক বর্ণ। যখন দুটি বর্ণ পরস্পরের সঙ্গে মিশে সাদা রঙের সৃষ্টি করে তখন একটি বর্ণকে অপর বর্ণকের পরিপূরক বলা হয়। যেমন হলুদ এবং নীল মিশে সাদা তৈরি করে, লাল আবার পিকক বর্ণ মিশে তৈরি করে সাদা, আবার সবুজ আবার ম্যাজেন্টা মিলে তৈরি করে সাদা। এখান থেকে এই যে ছবিটা দেওয়া রয়েছে নিচে সেখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবো। এদিকে দেখো গ্রিন, এদিকে রয়েছে রেড এবং এদিকে রয়েছে ব্লু, অর্থাৎ তিনটে প্রাথমিক বর্ণ। তো দেখো আমরা গত পৃষ্ঠায় পড়লাম রেড এবং ব্লু মিশিয়ে তৈরি করে কি? ইয়েলো। আবার রেড এবং ব্লু মিশিয়ে তৈরি করে থাকে দেখো এই কালারটা, এটাকে বলা হয় ম্যাজেন্টা। এবং গ্রিন এবং ব্লু মিশিয়ে তৈরি হয়ে থাকে পিকক ব্লু। আবার দেখো যখন আমরা পরিপূরক বর্ণ দেখব তখন হলুদ আর নীল, এই যে নীল, এই হলুদ এবং নীল বর্ণ মিশিয়ে তৈরি করছে সাদা। আবার লাল এবং পিকক এই দুটো মিলে তৈরি করছে সাদা। আবার সবুজ এবং এই ম্যাজেন্টা এই দুটো মিলে তৈরি হচ্ছে কি? সাদা। তো এই ছবিটার মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে কোন বর্ণ কার সাথে যায় এবং কোন বর্ণ কি গৌণ বর্ণ তৈরি করে এবং কোন পরিপূরক বর্ণ। নেক্সট আমরা দেখব দৃষ্টির ত্রুটি এবং তার প্রতিকার। এইখান থেকে প্রশ্ন আসে আমাদের বিভিন্ন দৃষ্টিজনিত ত্রুটি এবং তার প্রতিকার কিভাবে দেখব। কখনো কখনো মানুষের চোখ তার সংযোজন ক্ষমতা হারিয়ে ফেলে, এই সময় মানুষ পরিষ্কারভাবে দেখতে পায় না, এটাকে বলা হয় দৃষ্টি ত্রুটিপূর্ণ। যেমন এইরকম একটা দৃষ্টি ত্রুটিপূর্ণ রোগ হলো মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি। এক্ষেত্রে চোখ কাছের বস্তুকে পরিষ্কার দেখতে পেলেও দূরের বস্তুকে অস্পষ্ট দেখে। তো মায়োপিয়া রোগটা
কি ধরনের রোগ? কাছের বস্তুকে আমরা পরিষ্কার দেখি কিন্তু দূরের বস্তুকে আমরা অস্পষ্ট দেখি। এই সমস্যা দূর করতে অবতল লেন্স ব্যবহার করা হয়। প্রতিবিম্ব রেটিনার সম্মুখেই গঠিত হয়। ওকে, তো প্রতিবিম্ব রেটিনার সম্মুখেই গঠিত হয় এবং এই মায়োপিয়ার রোগটা কি? স্বল্প দৃষ্টি, কাছের জিনিস পরিষ্কার দেখলেও দূরের জিনিস আমরা দেখতে পাই না। তো এবং এটাকে কোন লেন্সের মাধ্যমে সারানো হয়? এটা হলো অবতল লেন্স। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে মায়োপিয়া রোগ হলে কোন লেন্সের মাধ্যমে আমরা সেই রোগটা সারাতে পারি? সেটা হলো অবতল লেন্সের মাধ্যমে। নেক্সট, হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি। এক্ষেত্রে দূরের জিনিস স্পষ্ট দেখা গেলেও কাছের জিনিস অস্পষ্ট দেখায়। উত্তল লেন্সের ব্যবহার করে এই সমস্যার প্রতিকার করা যায়। প্রতিবিম্ব রেটিনার ঠিক পিছনেই গঠিত হয় এক্ষেত্রে। তো কি হয় এই হাইপারমেট্রোপিয়া রোগটির মাধ্যমে? দূরের জিনিস স্পষ্ট দেখি কিন্তু কাছের জিনিস অস্পষ্ট দেখি এবং এক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করতে হয়? সঠিক উত্তর হবে উত্তল লেন্স এবং এক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। এবং আরেকটি দৃষ্টি ত্রুটি রয়েছে, সেটা হলো বিষম দৃষ্টি। কর্নিয়া গোলাকৃতি না হওয়ার জন্য এই সমস্যা দেখা যায়। এই সমস্যায় বিন্দু উৎসের ক্ষেত্রে প্রতিবিম্বের আর সরলরেখা, বৃত্তাকার অথবা অন্য কোনো আকৃতির হয়। তো বেলনাকার লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা হয়, অর্থাৎ সিলিন্ড্রিকাল লেন্স। ঠিক আছে, সিলিন্ড্রিকাল লেন্স এখানে ব্যবহার করতে হয়। তো কর্নিয়ার আকৃতি এখানে গোলাকৃতি না হওয়ার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। এবং এখানে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? এটা ব্যবহার করা থাকে বেলনাকার লেন্স বা সিলিন্ড্রিকাল লেন্স। তো এবার কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আলোর বিষয়ে। দেখো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা হবে দৈর্ঘ্য, সব থেকে বেশি এবং কম চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই এই আলো বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়। নীলবর্ণ খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে, তাই আমরা আকাশের বর্ণ নীল দেখি। রামধনুর সংকট কোণ হলো 42 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, রামধনুর সংকট কোণ কত? সেটা হলো 42 ডিগ্রি। তারপর দেখো, যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম সে তত ছড়িয়ে পড়ে, যেমন বেগুনি বর্ণ। আর উল্টোটা ঠিক, যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সে কম ছড়িয়ে পড়ে, যেমন হলো লাল বর্ণ। আলোর পোলারাইজেশন হলো ট্রান্সভার্স প্রকৃতির এবং এই প্রশ্নটা এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটরে। ওকে, তো আলোর পোলারাইজেশন হলো কি প্রকৃতির? ট্রান্সভার্স প্রকৃতির। তো আজকে এই পর্যন্তই ছিল আলোর দ্বিতীয় ক্লাস, যেখান থেকে আমরা প্রতিসরণ, লেন্স এবং অন্যান্য যে সমস্ত তথ্য আলো সম্বন্ধীয় সেগুলো জানলাম। এবার গোটা দুটো ক্লাস, অর্থাৎ আলোর 1 নম্বর ক্লাস যেখানে প্রতিফলন সম্বন্ধে জেনেছিলাম এবং আজকে প্রতিসরণের ক্লাস, এই দুটো ক্লাসের উপর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করে ফেলবো, যেখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। ওকে, তো দেখো 1 নম্বর প্রশ্ন, সবুজ আলোয় আলোকিত কোন ঘরে লাল ফুল কি রকম দেখাবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কালো। 2 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর চ্যুতি সব থেকে বেশি, বা কোন বর্ণ সব থেকে বেশি ছড়িয়ে পড়ে বা বেঁকে যায়? সঠিক উত্তর হবে অপশন এ, বেগুনি। 3 নম্বর, কোন বর্ণের আলোর চ্যুতি সব থেকে কম? একটু আগে দেখলাম অপশন ডি, লাল। 4 নম্বর, মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ কোনগুলো? সেটা হলো আর জি বি, অর্থাৎ লাল, নীল এবং সবুজ। 5 নম্বর, অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার কেমন হবে? তো অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার হবে ছোট। 6 নম্বর প্রশ্ন, যে লেন্সের মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত সরু তাকে কি ধরনের লেন্স বলে? এই রকম দেখতে তার মানে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ অভিসারী লেন্স এবং উত্তল লেন্স। যে যাহাই উত্তল লেন্স তাহাই অভিসারী লেন্স, অর্থাৎ উত্তল লেন্সকেই অভিসারী লেন্স বলা হয়, সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে বি ও সি উভয়। 7 নম্বর, যে লেন্সের মধ্যভাগ সরু দুই প্রান্ত মোটা তাকে কি বলে? অর্থাৎ এই রকম মধ্যভাগ সরু এবং দুই প্রান্ত মোটা তাকে কি বলে? তাকে বলা হয় অবতল লেন্স এবং অবতল লেন্সের অপর নাম কি? অপসারী লেন্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ ও বি উভয়। 8 নম্বর,
লেন্সের গোলীয় তলের ব্যাসার্ধকে কি বলা হয়? তো লেন্সের গোলীয় তলের ব্যাসার্ধকে বলা হয় অপশন বি বক্রতা ব্যাসার্ধ। 9 নম্বর, লেন্সের গোলীয় তলের কেন্দ্রকে কি বলা হয়? সেটা হবে বক্রতা কেন্দ্র। 10 নম্বর, কোন লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস দূরত্বকে কি বলা হয়ে থাকে? তো আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস দূরত্বকে বলা হয়ে থাকে অপশন বি ফোকাস দূরত্ব। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম এবং 2f এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? তো উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম এবং 2f এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান অপশন বি f এবং 2f এর মধ্যে হবে। 12 নম্বর, উত্তল লেন্সের ক্ষেত্রে f এবং 2f এর মধ্যে যদি কোনো বস্তু থাকে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? সঠিক উত্তর হবে 2f থেকে, অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ থেকে দূর হবে। 13 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? সঠিক উত্তর হবে অপশন এ অসীমে। 14 নম্বর, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু f এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? তো উত্তল লেন্সের ক্ষেত্রে f এর মধ্যে থাকলে বস্তুর লেন্সের যে পাশে রয়েছে সেই পাশে, অর্থাৎ বস্তুটি লেন্সের যে পাশে সেই দিকেই তোমার প্রতিবিম্বটি গঠিত হবে। নেক্সট, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু f এর মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার কেমন হবে? সঠিক উত্তর হবে অপশন ডি অসৎ, সোজা এবং বস্তু থেকে অনেক বড় আকৃতির হবে। 16 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে তার প্রতিবিম্ব কেমন হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ সৎ, উল্টো এবং বস্তু থেকে অনেক বড়। এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে, এগুলো ভালো করে ফলো করবে এই প্রশ্নগুলো। 17 নম্বর, রামধনু হলো একটি নিচের কিসের উদাহরণ? তো রামধনু হলো অপশন সি আলোর বিচ্ছুরণের উদাহরণ। 18, সবুজ কাঁচের ভিতর দিয়ে লাল ফুলকে দেখলে কেমন লাগবে? এটা একদম প্রথম প্রশ্নেরই অন্যরকম একটা রূপ। সঠিক উত্তর হবে অপশন সি কালো রঙের দেখাবে। 19 নম্বর প্রশ্ন, একটি লাল এবং একটি সবুজ কাঁচ পরপর রাখলে কাঁচ দুটিকে কেমন দেখাবে? এটাও দেখাবে অপশন ডি কালো। 20, যে রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল থাকে তাকে কি বলে? তাকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলা হয়। 21, যে রশ্মিগুচ্ছের সমস্ত রশ্মিগুলি কোনো একটি নির্দিষ্ট বিন্দুর দিকে অগ্রসর হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ। যেমন আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখেছিলাম বিভিন্ন রশ্মিগুলো গিয়ে একই জায়গায় সব মিলিত হচ্ছিল, তো এইটা হলো অভিসারী রশ্মিগুচ্ছ। 22, যে রশ্মিগুচ্ছের রশ্মিগুলি একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বা অপসৃত হয় বলে মনে হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ, যেমনটা আমরা অবতল লেন্সের ক্ষেত্রে দেখেছিলাম। 23, আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভব তলের উপর যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুকে কি বলে? সেটাকে বলা হয় আপতন বিন্দু। 24, আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভব তলের উপর যে সরল পথে আপতিত হয় তাকে কি বলে? তাকে বলে আপতিত রশ্মি। 25, আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভব তল থেকে প্রতিফলিত হয়ে সরল পথে প্রথম মাধ্যমে যদি ফিরে আসে তাকে কি বলে? তাকে বলে প্রতিফলিত রশ্মি, যেহেতু প্রতিফলনের ফলে প্রথম মাধ্যমে আবার ফিরে আসছে। 26, যে বিভেদ তলে আলো প্রতিফলিত হয় সেই তলকে কি বলে? তাকে বলে প্রতিফলক বা প্রতিফলক তল, অর্থাৎ অপশন এ এবং বি উভয়। 27, সমসত্ব মাধ্যমে আলো কি রকম চলে? সঠিক উত্তর হবে অপশন এ সরল রেখায় চলে। 28, আলোক তরঙ্গ কোন জাতীয় তরঙ্গ? সঠিক উত্তর হবে অপশন বি তির্যক তরঙ্গ। 29, আলোর গতিবেগ সর্বোচ্চ হয় নিচের কোন মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন ডি শূন্য মাধ্যমে। 30 নম্বর, আকাশ নীল হবার কারণ কি? আকাশ নীল হবার কারণ অপশন বি নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপ হয়।
31 নম্বর প্রশ্ন, যখন কোনো বস্তু দেখি তখন রেটিনায় গঠিত ওই বস্তুর প্রতিবিম্ব কি রকম হয়ে থাকে? তখন সঠিক উত্তর হবে অপশন এ, সৎ প্রকৃতির হয়ে থাকে। 32, যে উৎসের কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ নেই তাকে কি বলা হয়? তো সেটাকে বলা হবে অপশন বি, বিন্দু উৎস। বিন্দুর কোনো রকম দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ থাকে না। 33, একটি অস্বচ্ছ মাধ্যম হলো কোনটি? তো অস্বচ্ছ মাধ্যম হলো অপশন বি, কাঠ। 34, প্রতিফলনের সূত্র মেনে চলে নিচের কোন প্রতিফলন? সঠিক উত্তর হবে অপশন সি, নিয়মিত এবং বিক্ষিপ্ত দুটো প্রতিফলনই কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। অপশন 35, প্রশ্ন নাম্বার 35, সিনেমার পর্দা কালো রঙের হলে কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, সব আলোক শোষণ করে নেবে। 36, সাধারণত সদ্বিম্ব গঠন করে নিচের কোন দর্পণ বা কোন লেন্স? সঠিক উত্তর হবে উত্তল লেন্স এবং অবতল দর্পণ, এরা সদ্বিম্ব গঠন করে থাকে। 37, সদ্বিম্বকে আমরা চোখে দেখতে পাই নাকি দেখতে পাই না? তো সঠিক উত্তর হবে অপশন এ এবং অপশন সি, চোখে দেখা যায় এবং পর্দাতেও ফেলা যায়। তো সদ্বিম্ব কি রকম? সেটা হলো সিনেমার যে ছবি সেই রকম। 38, সমতল দর্পণ কি ধরনের? সমতল দর্পণে দেখো সদ্বিম্বর অসৎ বিম্ব গঠন করে এবং অসৎ বস্তুর সদ্বিম্ব গঠন করে, তো অর্থাৎ উভয়েই। 39, নিচের কোন অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন হবে না? তো সঠিক উত্তর হবে অপশন ডি, এম। এমই থেকে যাবে কিন্তু ই হয়ে যাবে এই রকম, সি হয়ে যাবে এই রকম এবং বি হয়ে যাবে এই রকম। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে কি ঘটে? তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে অপশন বি, প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায় এবং আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে ছোট হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বি ও সি। তো আজকের ক্লাসের মাধ্যমে ফিজিক্সের তোমাদের 6 এবং 7 এই দুটো ক্লাস কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ লাইট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আমরা গত ক্লাসে প্রতিফলনের থিওরি করেছিলাম, আজকে প্রতিসরণের থিওরি করলাম, সাথে 40টা গুরুত্বপূর্ণ এমসিকিউ করে ফেললাম। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য সেটা উপকারী হবে। তো নেক্সট দিন আরো একটা সাবজেক্টের আরো একটা গুরুত্বপূর্ণ আমি চ্যাপ্টার নিয়ে হাজির হয়ে পড়বো। ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।